আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি তোরে কি বলি মনোযোগ দিয়ে শোন। রিয়া বলল, বল কি বলবি। আমি বললাম, দেখ, আমি আর তোর বাসায় যাব না। আমি আমার আম্মু আর মাইকে নিয়ে অনেক দূরে চলে যাব। তুই বাইরে একটা ঘোষণা করবি আমি ঘুমের ট্যাবলেট খেয়ে মারা গেছি, যাতে সবাই মনে করে আমার মৃত্যু হয়ে গেছে। রিয়া বলল, তুই কি করতে চাস বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, দেখ, আমি যদি এখানে এভাবে থাকি তাহলে অনেকেই অনেক কথা বলবে। আজকে সবকিছুর কারণে আমি মৃত্যুর পথ বেছে নিয়েছি, এজন্য আমি আবার নতুন করে বাঁচতে চাই। আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে নতুন করে বাঁচবো, আর এই শহরের মানুষগুলো আমাকে মৃত বলবে। রিয়া বলল, কিন্তু রিফাত। আমি বললাম, কোনো কিন্তু না, আমার কাছে এখন বর্তমানে এই একটাই রাস্তা খোলা আছে। আমি হাসপাতালের পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে যাব, আর আমি যেভাবে বললাম তুই বাইরে গিয়ে সেভাবেই বলবি। রিয়া বলল, কিছুক্ষণ আগে রিমি এখানে এসে তোর এই অবস্থা দেখে কান্না করে গেছে। ও যদি জিজ্ঞেস করে তো পরে আমি কি বলবো। আমি বললাম, আমি তোরে কি বলছি, বলবি আমার মৃত্যু হয়ে গেছে, তুই আমার জন্য এইটুকু কর প্লিজ। রিয়া বলল, তুই চলে গেলে আমি একা হয়ে যাব। আমি রিয়ার হাত ধরে বললাম, জীবনটা অনেক বড় রে, একা একা আর কতদিন চলবি। এজন্য আমি বলি কি, তুই একটা বিয়ে করে নে, তুই একটা মেয়ে, এজন্য আমি তোরে বলছি আমার কথা শোন। আমার সাথে আম্মু বলল, রিয়া, রিফাত যা বললো তুমি তাই করো, একা একা আর কতদিন থাকবে। রিয়া আচ্ছা বলে একটা হাসি দিয়ে বলল, তোরে খুব মিস করবো রিফাত। আমি বললাম, রিয়া, তুই আমার একমাত্র সত্যিকারের বন্ধু, সবাই আমার সাথে বেইমানি করলো, তবে তুই একমাত্র সেই ব্যক্তি যে কিনা আমাকে কখনো ছেড়ে দাস নাই। আমি যদি আবার দ্বিতীয় বিয়ে করতাম তাহলে আমি তোরেই করতাম, তুই খুব খুব ভালো মেয়ে, তবে তোর মতো জীবনসাথী পেলে আর কি লাগে বল। রিয়া ওর চোখের পানি লুকিয়ে বলল, বাদ দে, আমার কথা তোর চিন্তা করতে হবে না, এখন তাড়াতাড়ি চল এখান থেকে। তবে তোরে সবাই আজ থেকে মৃত মনে করবে, কিভাবে কি করতে হবে তোর কিছুই চিন্তা করতে হবে না, সবকিছু আমি নিজেই দেখে নিব। হাসপাতালের পিছনের দরজা দিয়ে বের হয়ে একটা সিএনজি নিলাম। হঠাৎ করে রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, রিফাত, আজকে তোরে আমি না বলে একটা কথা বলি, আমি তোরে অনেক অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাদের বন্ধুত্বের কারণে তোরে এই কথা কখনো বলি নাই। যেদিন তোর বিয়ে হয়েছিল সেই দিন আমি কতটা যে কান্না করেছি হিসাবের বাইরে। কখনো কারোর সাথে চললে তাকে যে এতটা ভালো লেগে যায় এটা বলার বাইরে। জানিস রিফাত, মাঝে মধ্যে তোরে দেখে আমি মনে করি তুই কেন আমার হলি না, খুব আফসোস করি আমি তোরে দেখে। তুই ছেলেটা সত্যি খুব ভালো, অনেক অনেক ভালোবাসি আমি তোরে, আর কোনোদিন তোরে তো এই কথাগুলো বলতে পারবো না, এজন্য আজকেই বলে দিলাম। আজকে যদি তুই বিয়ে করতি তাহলে সারা জীবন আমি তোর পায়ের কাছে পড়ে থাকতাম, কিন্তু আফসোস কাছের জিনিসগুলো পেয়েও হারিয়ে ফেলি। তোর সাথে চলতে চলতে কখন যে তোরে এতটা ভালো লেগে গেছে বলতেও পারি না। সত্যি রে, তোরে অনেক ভালোবাসি। এই কথাগুলো বলেই রিয়া আবার কান্না করতে লাগলো। আমি ভাবতেও পারি নাই রিয়া আমাকে এতটা পছন্দ করে, কিন্তু রিয়া যদি আমাকে এতটাই পছন্দ করতো তাহলে ও আমাকে আরো আগে বলে নাই কেন। ও তো আমার বন্ধু, যদিও ও ভুল করতো তাহলে আমি ওরে বুঝিয়ে বলতাম, তবে ওর এইসব কথা আরো আগে বলা উচিত ছিল। হঠাৎ করে রিয়া আমাকে ছেড়ে চোখের পানি মুছে বলল, ভালো থাকিস, তবে মাঝে মাঝে আমাকে মনে হলে আমাকে দেখতে আসবি তো, আমি তোর জন্য অপেক্ষা করব। তবে আমি তোরে কথা দিলাম আমি বিয়ে করব, আর এভাবে একা থাকবো না, তবে খুব মিস করব তোরে। তবে যেখানেই থাকিস না কেন ভালো থাকিস। এই কথা বলে রিয়া আমার হাত ধরে গাড়ির ভিতরে ঢুকিয়ে বলল, রিফাত, তোরে শেষ একটা কথা জিজ্ঞেস করব। আমি রিয়ার দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বললাম, বল কি বলবি। রিয়া মুচকি হাসি দিয়ে বলল, জানিস আমার কথাগুলো হঠাৎ শুনে তুই আশ্চর্য হলি, কিন্তু যেটা সত্যি কথা আমি তাই বললাম। তবে শেষ একটা কথা, আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয় রিফাত। সবাই আমার সাথে এমন করে কেন, আমার অপরাধটা কি একটু বলবি। রিয়ার কথা শুনে আমি কিছু বললাম না। এখন যদি ওকে আমি কিছু বলতে যাই তাহলেও মন খারাপ করবে, এজন্য ওকে আমি কিছু বললাম না, চুপচাপ বসে আছি। এবার রিয়া আমার হাত ছেড়ে দিয়ে বলল, জানি তোর কাছে জবাব দেওয়ার মতো কোনো উত্তর নেই, আর কিছু তোর বলতেও হবে না, তবে যেখানেই থাকিস ভালো থাকিস, এটাই দোয়া করি। মাহি এবার আমার উদ্দেশ্য করে বলল, ভাইয়া আমাদের এখন যেতে হবে, এমনি অনেকটাই দেরি হয়ে গেছে। মাহির কথা শুনে রিয়াকে আমি বললাম, এইসব কথা এখন বাদ দে, আমাকে এখন যেতে হবে, ভালো থাকিস।
রিয়া আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, এগুলো তোর সাথে রাখ, তোর কাজে আসবে। আর আমার কথাই তুই কিছু মনে করিস না। আজকে আমি তোরে আবেগের বশে সবকিছু বলে দিয়েছি, কারণ তোরে হয়তো আর কখনো কাছে পাওয়া হবে না। আচ্ছা যা, আর মাঝে মাঝে আমাকে মনে করিস। আমাদের গাড়ি এখন আস্তে আস্তে চলতে লাগলো। দূর থেকে রিয়াকে দেখে আজকে কেমন যেন অসহায় অসহায় লাগছে। রিয়া মেয়েটা সত্যি অনেক ভালো, ও আমার ভাবনা চিন্তার থেকেও অনেক ভালো। আনমনে চোখ বন্ধ করে এইসব চিন্তা করছি। হঠাৎ করে আম্মু বলল, রিয়া এগুলো কি বলে গেল রিফাত? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, তোমার কিছুই বুঝতে হবে না আম্মু, তবে আমি আমার জীবনে সবচেয়ে ভুল করেছি রিমি নামের মেয়েটাকে বিয়ে করে। ওকে বিয়ে করার পর আমার জীবন পুরোটাই পাল্টে গেল। ওকে বিয়ে করার পর কোনোদিন আমি সুখের মুখ দেখি নাই। তবে রিমিকে বিয়ে না করে যদি আমি রিয়াকে বিয়ে করতাম, তাহলে আজকে আর আমার এইসব দিন দেখতে হতো না। ওই মানুষ বলে না, মাঝে মাঝে কিছু ভুল জীবন একেবারে ধ্বংস করে দেয়। আম্মু আর কিছু বলে নাই, চুপচাপ বসে আছে। মাই শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে। ও আমাকে কিছু বলতে চাইছে, তবে ও জানে আমার মন খারাপ, এজন্য কিছু বলে নাই। দেখতে দেখতে আজকে 5টা বছর কেটে গেল। এই 5 বছরে নিজেকে অনেকটাই পরিবর্তন করে ফেলেছি। এখন আমি মানুষের বাসায় বাসায় ডেলিভারি ম্যানের কাজ করি। আমার কাজ হলো একটাই, রেস্টুরেন্ট থেকে অর্ডার করা খাবারগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। চাকরিটা ভালোই, তবে একটু পরিশ্রম হয় এই আর কি। এই 5 বছরে আমি বাইরে কারোর সাথে কোনো কথা বলি নাই, এমনকি রিয়ার সাথেও নয়। বিকালে কাজ শেষ করে বাসায় চলে গেলাম। গোসল করে ফ্রেশ হয়ে টেবিলে বসতেই মাহি এসে খাবার বেড়ে দিতে লাগলো। আমি খেতে খেতে বললাম, কিরে মাহি, তুই কি কিছু বলবি নাকি? মাহি আমার দিকে তাকিয়ে বলল, কিছু তো বলতেই চাই, কিন্তু তুই? আমি বললাম, আরে বল, সমস্যা নেই। মাহি বলল, না মানে ভাইয়া, আমার একটা মোবাইল ফোন লাগতো, এখন তো আমি বড় হয়েছি। আমি মায়ের হাতে আমার কার্ডটা দিয়ে বললাম, তোর যেই ফোন কেনার ইচ্ছা হয় কিনে নিস, তুই তো জানিস আমি কতটা বিজি থাকি। মাইয়া আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোরে। তবে আজকে আমি তোরে কিছু কথা বলবো ভাইয়া, তুই আবার মন খারাপ করিস না। আমি বললাম, বল, কি বলবি? মাই বলল, আসলে আমি বলতে চেয়েছি যে আম্মুর বয়স হয়ে গেছে। এখানে আসলাম আজকে 5 বছর, কিন্তু আম্মু তোর থেকে কিছু আশা করে। আম্মু জানে আগে একবার আম্মুর কারণে এসব হয়েছে, এজন্য এখন তুই যদি। আমি বললাম, আম্মু কই? মাই বলল, ঘুমিয়ে আছেন মনে হয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখব। তুই আম্মুকে বলিস এইসব নিয়ে যেন একদম কোনো চিন্তা না করে। মাই আচ্ছা বলে ভিতরে চলে গেল। আমি খাবার খেয়ে রুমে চলে গেলাম। মনে মনে চিন্তা করছি, বিয়ে যে করব, রিমিকে তো এখনো ডিভোর্স দেওয়া হয় নাই। আজকে অনেক দিন পর রিমি নামটা মনে হলো। আমার জীবনটা এমন হতো না যদি রিমি আমার সাথে এমন না করতো। আজকে রিমির জন্য আমার এই পরিস্থিতি। রাতে আম্মুর সাথে বিয়ের বিষয়ে কিছু কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে আবার রেস্টুরেন্টের দিকে যেতে লাগলাম। রেস্টুরেন্টে যেতেই আঙ্কেল আমাকে ডেকে বলল, রিফাত, আজকে কিছু পার্সেল নিয়ে এক জায়গায় যেতে হবে। আমি আবার এখানকার রেস্টুরেন্টের মালিককে আঙ্কেল বলেই ডাকি। আমি আঙ্কেলের কথা শুনে বললাম, কতগুলো পার্সেল নিয়ে যেতে হবে? আঙ্কেল বলল, এই তো 40টার মতো। তুমি এক কাজ করো, বাইক নিয়ে তো আর যেতে পারবে না, একটা কর্মচারীকে নিয়ে আমার গাড়ি দিয়ে চলে যাও, তাহলে অনেক ভালো হবে। আমি বললাম, আচ্ছা আঙ্কেল, আপনি সবকিছু রেডি করে গুছিয়ে দেন, আমি চলে যাব, কোনো সমস্যা নেই। আঙ্কেল আমার হাতে ঠিকানা দিয়ে বলল, এখানে যেতে হবে। তুমি কি এই জায়গাটা চেনো নাকি? লোকেশন ট্র্যাকিং করে যেতে হবে। কাগজে মোড়ানো ঠিকানা দেখে আমি একদম বোকা হয়ে গেলাম। এটা তো আমার সেই পুরনো শহর, যেখান থেকে আমি 5 বছর আগে পালিয়ে আসছি। আর এই শহরের সবাই জানে আমি মৃত, কিন্তু ভাবি নাই এত বছর পরে আবার আমাকে কাজের উদ্দেশ্যে সেখানে যেতে হবে। এখন আমি আবার আঙ্কেলকে না করতে পারবো না। এখানে ডেলিভারি ম্যান হলাম আমি। আমি কখনো কোনো কাজে না করি নাই, কারণ আঙ্কেল জানে এখানে সবকিছু আমি একমাত্র ভালো করে পারি। আমি পুরাতন শহরে যেতে চাই না, কিন্তু আঙ্কেলকে আমি কি বলবো? আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, তাহলে রিফাত বলো, তুমি রেডি তো? আমি সবকিছু গুছিয়ে গাড়িতে রাখছি। আমি বললাম, আমি কিছু আপনাকে বলতে চাই আঙ্কেল। আঙ্কেল বলল, বলো, সমস্যা নেই। আমি বললাম, আমি না গেলে কি হয় না, আজকে অন্য কাউকে পাঠিয়ে দেন। আঙ্কেল হাসি দিয়ে বলল, মজা করো না তো তুমি? তুমি জানো তোমার মতো এত সুন্দর করে কেউ কথাও বলতে পারে না, আবার কেউ এত সুন্দর করে পরিদর্শন করতে পারে না, এজন্যই তো তুমি এই কাজ করো। আচ্ছা এখন মজা করার সময় নয়, আমাদের সকাল সকাল সবগুলো পার্সেল পৌঁছাতে হবে। হয়তো ওদের বাসায় বিশেষ একটা অনুষ্ঠান আছে, যাও তুমি একটু হাত লাগাও কাজে। আঙ্কেলের কথা মতো আমিও কাজ করতে লাগলাম।
সবকিছু গাড়িতে তোলার পর আঙ্কেল আমার হাত ধরে বলল, সবাই আমাদের খুব বিশ্বাস করে, আজকে আমি এই পর্যন্ত এসেছি খুব কষ্ট করে। আর বিশেষ করে তুমি আমাকে অনেকটাই সাহায্য করেছো। আমি তো তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই, তুমি মেয়ে আমার জামাই হতে চাও না। আমি হাসতে হাসতে বললাম, আপনার মেয়েকে আমি বিয়ে করব না, আর আপনার মেয়ে থাকলে তো আমি বিয়ে করব নাকি, যেটা আছে ওটা তো পিচ্চি। আঙ্কেল হাসি দিয়ে বলল, কিছুক্ষণ পর তোমার আন্টি আর আমার পিচ্চি মেয়ে আসবে, যাও তাড়াতাড়ি কাজ শেষ করে আসো। আমার মেয়ে এসেই কিন্তু আবার তোমাকে খুঁজবে। আমি আঙ্কেলের কথা শুনে গাড়ির ভিতরে চলে গেলাম। আমার সাথে একটা কর্মচারী বসে আছে। আমি গাড়ি ড্রাইভিং করতে করতে চিন্তা করছি, পুরাতন শহরে যাচ্ছি ঠিকই, তবে কেউ যেন আমাকে চিনতে না পারে। কোনোভাবে কাজ শেষ করে বেঁচে ফিরতে পারলেই হলো। অনেকক্ষণ জার্নি করার পর আমি আমার গন্তব্যের জায়গায় পৌঁছে গেলাম। তবে গাড়িটা রাস্তার একপাশে রেখে গাড়ি থেকে নেমে দূর থেকে একটা বাসা দেখতে লাগলাম। এই বাসায় তো ঠিকানা দেওয়া আছে, তবে এই জায়গাটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে। হঠাৎ বটগাছটা দেখে মনে পড়লো, এই জায়গাটাতে আমি 2টা খুন করেছিলাম, তার মানে এটা রিমির বাসা। এই কথা মনে হতেই বুকের ভিতর কেমন যেন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হলো। আজকে 5টা বছর পর আবার ফিরে এলাম। রিমিকে আমি কখনো দেখতে চাই না, কিন্তু ভাগ্য কেন বারবার আমাকে এখানে নিয়ে আসে এটাই বুঝি না। আমি মুখে মাস্কটা ভালো করে লাগিয়ে গাড়ি নিয়ে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে এক সাইডে গাড়িটা রাখলাম। গাড়ি থেকে নেমে দেখি এক কোনায় একটা পিচ্চি মেয়ে খেলা করছে। আমি কর্মচারীকে বললাম, তুমি ভিতরে গিয়ে বলো কিছু পার্সেল এসেছে, এগুলো কোথায় রাখবো এটা জেনে আসো। আমার কথা মতো কর্মচারী সামনে চলে গেল। হঠাৎ করে পিচ্চি মেয়েটা আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, এই ছেলে তুমি কে, আর আমাদের বাসায় কি চাও? আমি হাসি দিয়ে বললাম, মামুনি, আমরা এখানে খাবার দিতে এসেছি। কিন্তু তুমি কে মামুনি? মেয়েটি বলল, আমি তো এই বাসার একমাত্র রানী। আমার আম্মু কি আপনাদের এখানে ডেকেছে নাকি? কিন্তু আমার আম্মু তো এই বিষয়ে আমাকে কিছুই বলে নাই। মেয়েটার মুখ থেকে আম্মু ডাকটা শুনে আমার কলিজাটা ধপধপ করে কাঁপতে লাগলো। তার মানে এটা কি রিমির মেয়ে? রিমি আবার বিয়ে করেছে? করতেই তো পারে, তাছাড়া আমি ওকে ছেড়ে দিয়েছি, কিন্তু আমি তো ওকে ডিভোর্স দিই নাই। এরপরও কিভাবে কি? পিচ্চি মেয়েটাকে দেখে একদম রিমির মতোই লাগছে। হঠাৎ করে আমার চোখের কোণে পানি এসে গেল। না চাইতেও আমি কান্না করে দিলাম। মন থেকে রিমির কথা ভুলে ফেললে ভিতর থেকে পারি না। কেন যে এমন হয় এটাই বুঝি না। পিচ্চি মেয়েটা আমাকে আবার প্রশ্ন করলো, আমি কি আম্মুকে ডেকে দিব? পিচ্চি মেয়েটার কথা শুনে বললাম, যাও, ডাকলে একটু ভালো হয়। আমার কথা শুনে পিচ্চি মেয়েটা সামনে যেতে লাগলো। মনে মনে বললাম, আজকে যদি রিমি আমার সাথে সংসার করতো, তাহলে আমারও এমন একটা মেয়ে থাকতো। আজকে রিমির মেয়েকে দেখে আমি সত্যি বোকা হয়ে গেলাম। এমনটাই হবে আমি জানতাম। রিমি যে বিয়ে করবে, তবে এটা আমার ধারণার বাইরে ছিল। তবে যা হয়েছে ভালোই হয়েছে আমি মনে করি। কিন্তু আমার আজকে কান্না পাচ্ছে কেন এটাই বলতে পারছি না। চোখের পানি আটকে রাখতে পারছি না কেন আমি। এতটা খারাপ লাগছে কেন আমার। আর দাঁড়িয়ে থাকতে পারছি না, হেলান দিয়ে গাড়ির উপর বসে গেলাম। হঠাৎ করে কর্মচারী ছেলেটা এসে বলল, স্যার উনি আসছেন আপনার সাথে কথা বলার জন্য। আর আমি খাবারগুলো ভিতরে নিয়ে যাচ্ছি। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।